পেনশনের টাকা পেতে রাজধানীর ব্যানবেজ ভবনে দিনের পর দিন ধর্ণা দিচ্ছেন বেসরকারি শিক্ষক ও তাদের পরিবার। এরপরেও নেই কোনো সুসংবাদ। সবার কাছে গেছে কিন্তু টাকা এখনো পাইনি। 2 মেয়ে নিয়ে আসি, বেঁচে আছি। তারা আমাকে বলে এখন হবে না, আরো কিছুদিন সময় লাগবে। কি সময় লাগবে, কতদিন লাগবে, এটা আমাকে কিছু বলে না। ফ্যামিলিতে এখন ইনকামিং সোর্স নেই, আসলে ওনারা বিভিন্ন রকম অজুহাত দেখায়। বড় রকমের থোক বরাদ্দ ছাড়া সমাধান সম্ভব নয় বলছে কর্তৃপক্ষ। জমা দেওয়ার দিন থেকে আপনার প্রাপ্তির সময় পর্যন্ত মিনিমাম 4 বছর সময় লাগবে। কোনো বড় ধরনের কোনো থোক বরাদ্দ ছাড়া এই সমস্যার সমাধান করা কোনো অবস্থাতেই সম্ভব না। আমাদের যে টাকা আছে এর যদি আরো 1.5 গুণ বেশি টাকা থাকতো আরো এর সাথে ইন এডিশন, তাহলে আমরা সঠিক সময় দিতে পারতাম। দেখছিলেন সময়ের বিশেষ শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি পারমিতাহীন এবং আমি এজি মাহমুদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শিশু রাজন হত্যা মামলার প্রধান আসামি কামরুলকে 2 সপ্তাহের মধ্যেই ফিরিয়ে আনা হবে সৌদি আরব থেকে, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। হবিগঞ্জে ছাত্রী লাঞ্ছিতের ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড়ের পর অভিযুক্ত রুহুল গ্রেফতার। আইনের শাসনের প্রতি শেখ হাসিনার অনড় অবস্থানেই বেড়েছে জনসমর্থন, মন্তব্য আওয়ামী লীগের। বিএনপি বলছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কাজে লাগিয়ে টিকে আছে সরকার। এবং ভারতীয় গরু আসা বন্ধ থাকায় পশুশূন্য বেনাপোল সীমান্তের পুটখালীহাট স্থানীয় বাজারে দাম বাড়ছে অস্বাভাবিক হারে, দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান ব্যবসায়ীদের। সিলেটের শিশু রাজন হত্যা মামলার প্রধান আসামি কামরুলকে আগামী 2 সপ্তাহের মধ্যে সৌদি আরব থেকে দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। সকালে সময় সংবাদকে ফোনে এ তথ্য জানিয়েছেন তিনি। আসামি কামরুলকে ফিরিয়ে আনার অনুমতি দিয়েছে সৌদি আদালত। গত 8 জুলাই সকালে সিলেট শহরতলি কুমারগাঁওয়ে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয় শিশু রাজনকে। এ সময় নির্যাতনের ভিডিও চিত্র ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। পরে মরদেহ গুম করার সময় স্থানীয় লোকজন হাতে নাতে আটক করে সিলেট সদর উপজেলার শেখপাড়া গ্রামের বাসিন্দা মুহিত আলমকে। এ ঘটনায় মুহিত, তার ভাই কামরুল ইসলাম, আলী হায়দার ও স্থানীয় চৌকিদার ময়না মিয়াকে আসামি করা হয়। হবিগঞ্জে ছাত্রী লাঞ্ছিতের ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড়ের পর অবশেষে গ্রেফতার হলো অভিযুক্ত রুহুলকে। সকালে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায় গত 26 আগস্ট বিকেলে স্কুল থেকে বাড়ি ফেরার পথে শহরের রাজনগর এলাকায় ওই ছাত্রীর পথ রোধ করে একই এলাকার রুহুল। এ সময় স্থানীয়দের সামনে তাকে মারধর করা হয়। পরে মোবাইলে সেই ছবি ধারণ করে ফেসবুকের মাধ্যমে তা ছড়িয়ে দেয় ছেলেটি। এরপরই পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনার পর থেকেই রুহুল ও তার পরিবার পালিয়ে যায়। পরে আজ সকালে সদর উপজেলার রিচ্ছি গ্রাম থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। এর আগে মেয়েটির বাবা বাদী হয়ে রুহুলের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো 4 জনকে আসামি করে সদর থানায় একটি মামলা দায়ের করেন। ফ্রেন্ডের ভাই ওরে গিয়া মারছে, ওর বোনের পিছনে লাগে দেখা। আর অবশ্যই আমি ওরে মার খাওয়াইছি, এই জন্য সেদিন 26 তারিখ আসার সময় আমার রাস্তার মাঝে পাইয়া ও মারছিল। একটা মেয়ে দাঁড়াইল আমার মেয়ের সাথে, এবার আমার মেয়ের সাথে তুই বাইরে, তখন আমার মেয়ের সরাই উড়াইয়া এবারে কইতাছে কত হৃদয় বাপের দিয়ে আমার মার খাওয়াইছ, আমি এ তোর হৃদয় বাপের হাত কাটটাই না তোর হাতে দিমো, যেদিন সেদিন আমার নাম বললাম। বাংলাদেশের দুর্নীতি নিয়ে উদ্বেগের পাশাপাশি বেড়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও সরকার প্রধানের প্রতি জনসমর্থন। মার্কিন গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট IRI এর একটি জনমত জরিপে উঠে এসেছে এই চিত্র। গত 23 মে থেকে 10 জুন পর্যন্ত 18 বছরের বেশি বয়সী 2500 নারী পুরুষের ওপর এই জরিপ চালায় সংস্থাটি। সেখানে বলা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রিয়তা সরকারের থেকেও 1% বেশি। এক্ষেত্রে সরকারের জনপ্রিয়তা 66% আর প্রধানমন্ত্রীর 67। জরিপে অংশ নেওয়া 62% মানুষ মনে করেন দেশ সঠিক পথে এগুচ্ছে। এই সংখ্যা 2014 সালে জরিপের চেয়ে 6% বেশি।
৭২% মনে করেন দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি ইতিবাচক। অংশগ্রহণকারীদের 64% রাজনৈতিক অবস্থা স্থিতিশীল বলে মত দিয়েছেন। জাতীয় সংসদ নির্বাচন অবিলম্বে হওয়ার পক্ষে মত দিয়েছেন 43% অংশগ্রহণকারী, যা আগের চেয়ে 3% বেশি। আইনের হাত থেকে রক্ষা পাবার জন্যই বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া ঐক্যের রাজনীতির আহ্বান জানাচ্ছেন বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক আলোচনা সভায় তিনি আরো বলেন, মার্কিন গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের গবেষণায় সরকারের প্রতি জনগণের সমর্থনের যে চিত্র উঠে এসেছে তা আইনের শাসনের প্রতি জননেত্রী শেখ হাসিনার অনড় অবস্থানের কারণেই সম্ভব হয়েছে। IRI তাদের একটা জরিপ প্রকাশিত হয়েছে বাংলাদেশের বর্তমান সরকারের উপর। আগে শেখ হাসিনার প্রতি সমর্থন ছিল 56% মানুষের। সমস্ত প্রতিবন্ধকতার পরেও আজকে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি সমর্থন 56% থেকে বেড়ে আজকে 62% হয়েছে, 6% বেড়েছে। আজকে তো পত্রপত্রিকায় আজকে তো সত্য উদ্ভাসিত হয়েছে ডক্টর ইউনূসের ষড়যন্ত্র, কিভাবে ষড়যন্ত্র হয়েছিল এই পদ্মা সেতুর বিরুদ্ধে। এটাও এই জরিপে উঠে এসেছে যে আজকে যে উন্নয়ন যে হচ্ছে আশাব্যঞ্জক ঘটনা ঘটছে ঠিকই, কিন্তু সরকার কঠোর হস্তে সেইগুলো দমন করার চেষ্টা করছে। সুস্থ রাজনীতির থেকে দূরে সরে গিয়ে সন্ত্রাসের রাজনীতিতে যারা লিপ্ত হয়েছিল তাদেরকে কোনো অবস্থাতেই তাদেরকে রেহাই দেওয়া হবে না। আপনি বিচারের মুখোমুখি হয়েছেন বলেই আজকে এত নরম সুরে এত কাকুতি মিনতি করছেন। আসুন ঐক্যের রাজনীতি করি, ভেদাভেদ সব ভুলে যাই, কত ভালো ভালো কথাবার্তা। এই সুবচন কোথায় ছিল এতদিন? পেট্রোল বোমা বানানোর মাল মশলা আপনারা যোগান দিয়েছেন, পরিকল্পনা আপনারা করেছেন, কাউকে ছাড় দেওয়া হবে না, পরিষ্কার কথা। অন্যদিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, বর্তমান সরকারের কোনো জনসমর্থন নেই। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর নির্ভর করেই তারা টিকে আছে। দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে আয়োজিত সভায় তিনি একথা বলেন। সরকার অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য নীল নকশা করে সমস্ত প্রতিষ্ঠানগুলি দলীয়করণ করেছে। আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আজকে যদি আইন শৃঙ্খলা বাহিনী এক মুহূর্তের জন্য তাদের পেশাগত দায়িত্ব পালনে রত হয়, কোন বিশেষ সরকারি দলকে ক্ষমতায় রাখার জন্য যদি তারা নিয়োজিত না থাকেন, তাহলে বাংলার জনগণ দেখিয়ে দেবে স্বাধীনতা কাকে বলে। অ্যালবার্ট হল থেকে কফি হাউস, দীর্ঘ সময়ে বদলেছে অনেক কিছুই, কিন্তু বদলায়নি আড্ডার পরিবেশ। টেবিল আছে মান্নাদের গানের 7টি, পেয়ালাও রয়েছে অন্যদের হাতে। আন্দোলন সংগ্রামের সূতিকাগার কলকাতার কফি হাউস নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষ অংশে। দেখার আমন্ত্রণ রইল। আপনারা দেখছেন দুপুরের সময়। আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত অভিযোগ করেছেন, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছাত্রদের দিয়ে শিক্ষকদের লাঞ্ছিত করেছেন। তাই উপাচার্যকে সরাতে শিক্ষামন্ত্রীকে ভূমিকা নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি। সকালে রাজধানীর ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। শাহজালাল বিশ্ববিদ্যালয়ের প্রশ্নে ভিসি এই অভিযোগে অভিযুক্ত যে ছাত্রদের ব্যবহার করে শিক্ষকদের উপরে যে দুর্ব্যবহার করেছেন, সেই কারণেই তিনি শতপ্রণোদিত হয়ে সরে যাবেন, নইলে তাকে মন্ত্রণালয়কে সরাতে হবে। আমি মাননীয় মন্ত্রীর উদ্দেশ্যে বলতে চাই, চোখ বন্ধ করলেই প্রলয় বন্ধ হয় না। সুতরাং সমস্যাকে সমস্যা হিসাবে চিহ্নিত করে সমাধান করার জন্য অবিলম্বে পদক্ষেপ নেন। দুপুরের সময় আরো থাকছে। বর্ষায় সরবরাহ নেই বাজারে, কাঁচা মরিচের ঝাঁজে যোগ হয়েছে সবজিও, ক্রেতাদের নাভিশ্বাস। শিক্ষার আলো ছড়িয়ে জীবনের বড় একটা সময় পার করেছেন যেসব বেসরকারি শিক্ষক, অবসর সময়ে এখন তাদের বেশিরভাগেরই দিন কাটছে নিদারুণ কষ্টে। সারা জীবনের একমাত্র আর্থিক অবলম্বন পেনশনের টাকা পেতে দিনের পর দিন ধর্ণা দিতে হয় ব্যানবেজ ভবনে। নানা জটিলতা কাটিয়ে সৌভাগ্যবান দু একজন শেষমেশ টাকা পেলেও অনেকের কপালে জীবদ্দশায় জোটে না অবসর ভাতা। আর শিক্ষা সচিব জানালেন, পর্যাপ্ত বরাদ্দ না থাকার কারণে এ সংকট, তবে শিগগিরই এ সমস্যার সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলেও আশ্বাস দিলেন তিনি। পেনশন নিয়ে সাদিয়া আফরিনের 2 পর্বের রিপোর্টে আজ দেখুন প্রথম পর্ব।
বছরখানেক আগে একমাত্র ছেলে আর কিছুদিন আগে স্বামী হারানো হাসিনা আক্তারের এখন প্রতিদিন কাটে এই স্মৃতিগুলো নিয়ে। স্বামী কাঞ্চন হোসেন ছিলেন রাজধানীর বেসরকারি একটি স্কুলের সিনিয়র শিক্ষক। সীমিত আয়ে কোনো রকমে সংসার চালানো মানুষটা মৃত্যুকালে রেখে যেতে পারেননি কিছুই, কেবল ওই পেনশনের টাকা ছাড়া। কিন্তু মৃত স্বামীর সেই প্রাপ্যটুকু পেতেই বিড়ম্বনার যেন শেষ নেই হাসিনা আক্তারের। মন্ত্রীদের কাছে গেছি, সবার কাছে গেছি, কিন্তু টাকা এখনো পাইনি। 2 মেয়ে নিয়ে আসি, বেঁচে আছি। একই হাল অবসরে যাওয়া বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বেশিরভাগ শিক্ষক পরিবারের। অবসরে যাওয়ার পর এই ভাতার জন্য দিন গুনে গুনে নানা রোগে শোকে ভুগে পৃথিবী ছেড়ে চলে গেছেন অনেকে। আর যারা বেঁচে আছেন তাদের অবস্থা আরো করুণ। নেই কোনো সুসংবাদ, তারপরও ভেজা চোখে এই অস্থির পায়চারি। কুশল জানতে চাইলে একটু ক্ষোভ নিয়েই জানালেন নিজেদের দুরবস্থার কথা। তারা আমাকে বলে এখন হবে না, আরো কিছুদিন সময় লাগবে। কি সময় লাগবে, কতদিন লাগবে, এটা আমাকে কিছু বলে না। যাহারা জাতির মেরুদণ্ড, তাদের মেরুদণ্ড এখন বাঁকা হয়ে যাচ্ছে, তারা চলার কোনো সুবিধা আর পাবে না। বাবার ক্যান্সারের টাকার জোগাড় করা বা ফ্যামিলিতে এখন ইনকামিং সোর্স নেই, আসলে ওনারা বিভিন্ন রকম অজুহাত দেখায়। এদিকে এই অবস্থার কথা স্বীকার করে বড় রকমের থোক বরাদ্দ ছাড়া এর সমাধান সম্ভব নয় বলে জানান কর্তৃপক্ষ। জমা দেওয়ার দিন থেকে আপনার প্রাপ্তির সময় পর্যন্ত মিনিমাম 4 বছর সময় লাগবে। সুতরাং এর মধ্যে আপনাদের খোঁজ খবর নেওয়ার কোনো প্রয়োজন নেই। কোনো বড় ধরনের কোনো থোক বরাদ্দ ছাড়া এই সমস্যার সমাধান করা কোনো অবস্থাতেই সম্ভব না। আমাদের যে টাকা আছে এর যদি আরো 1.5 গুণ বেশি টাকা থাকতো, আরো এর সাথে এডিশন, তাহলে আমরা সঠিক সময় দিতে পারতাম। বোর্ডের তথ্য অনুযায়ী প্রতি মাসে আবেদন জমা পড়ে প্রায় 1000 শিক্ষকের। শিক্ষকদের বেতন থেকে আসে প্রায় 17 কোটি টাকা, বাড়তি প্রয়োজন পড়ে 56 কোটি টাকা, আর প্রতি মাসেই ঘাটতি রয়ে যায় 39 কোটি টাকার। বোর্ড সংশ্লিষ্টরা এই সমস্যার কথা মন্ত্রণালয়কে বারবার জানিয়েও কোনো সুফল পাচ্ছেন না বলেও জানালেন। সাদিয়া আফরিন, সময় সংবাদ, ঢাকা। ইহরামের কাপড় পরিহিত মুসল্লিদের মুখে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর রাজধানীর আশকোনা হজ ক্যাম্প। সকাল থেকেই আশকোনা হজ ক্যাম্পের ভেতর বাইরে দেখা গেছে মানুষের মিলন মেলা। পবিত্র কাবা ঘরের পথে যাত্রীদের বিদায় জানাতে সমবেত হয়েছেন আত্মীয় স্বজনেরাও। আশকোনা হজ ক্যাম্প থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী সরকারি ব্যবস্থাপনায় এ পর্যন্ত 2384 জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় 58,289 জন হজ যাত্রী নিয়ে 161টি ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে। এছাড়া আজকের নির্ধারিত 7টি ফ্লাইটের মধ্যে এ পর্যন্ত 3টি ফ্লাইট বাংলাদেশ ত্যাগ করেছে। এদিকে ফ্লাইটের তারিখ বারবার পরিবর্তন করা এবং কিছু ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলেছেন কিছু হজ যাত্রী। সীমান্ত পথে গত 6 মাস ধরে আসা বন্ধ রয়েছে ভারতীয় গরু, যে কারণে খাখা করছে বেনাপোল সীমান্তের অন্যতম বড় পুটখালী গরুর হাট। এ অবস্থায় উন্নতির কোনো লক্ষণ নেই। এ কারণে স্থানীয় বাজারগুলোতে অস্বাভাবিক ভাবে বেড়ে গেছে পশুর দাম। এ অবস্থায় জেলার ব্যবসায়ী নেতারা দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। যশোর প্রতিনিধি জুয়েল মৃধার তথ্য, শেখ জালাল উদ্দিনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 6 মাস আগেও ভারত থেকে বেনাপোল সীমান্ত দিয়ে প্রতিদিন 2 থেকে 3,000 গরু আসত। এতে সীমান্ত সংলগ্ন করিডোরগুলো থাকত জমজমাট। কিন্তু বছরের শুরুতে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী গরু পারাপারে কঠোর হবার নির্দেশ দেয় 1 মার্চ থেকে ভারতীয় গরু আসা একেবারে বন্ধ হয়ে গেছে। এর ফলে ব্যবসার সঙ্গে জড়িতরা একরকম কর্মহীন হয়ে পড়েছেন। আমাদের গ্রামে প্রায় 4 থেকে 5,000 লোক গরু ব্যবসায়ী, যারা পরিবারকে অনেক দুরবস্থায় দেখা যাচ্ছে। যখন গরু আসতো 1-2 হাজার প্রতিদিন, 3,000, তখন আমরা কাজকর্ম করতাম, সুবিধাভাবে চলতো আমাদের। এখন গরু আসে না, আমরা বেকার। সামনে কোরবানি, এই অবস্থায়ও গরু আমদানি না বাড়ায় লাগামহীনভাবে বাড়ছে গরুর দাম। ব্যবসায়ীরা বলছেন এই অবস্থা চলতে থাকলে এবারে গরুর দাম গতবারের দ্বিগুণ হয়ে যাবে। কোনো গরুই নেই, দিন হয় 2-5টা আসছে হয়তো বা দুর্ভাগ্যক্রমে, আর তার দাম তো কেনা অসম্ভব। আমাদের ব্যবসায়ী আমাদের লাভ লস, এখন দাম দিয়ে কিনছি, দাম দিয়ে বেচছি, তারপরেও ব্যবসা ভালো নেই। বর্ডার থেকে যদি অতিরিক্ত গরু আসতো আগের মতো, তাহলে দাম কম থাকতো, মানুষ কিনতে পারত। এদিকে গরুর দাম বাড়তে থাকায় কোরবানি দেয়া নিয়ে শঙ্কার মধ্যে আছেন সাধারণ মানুষ। গতবার যে গরুর দাম ছিল 30,000 টাকা, এখন সেই গরুর দাম হয়েছে 60,000 টাকা। এত চড়া দামের বাজারে গরু কিনে কিভাবে আমরা এই মধ্যবিত্ত লোকে আমরা কোরবানি করব? এই অবস্থায় সংকট উত্তরণে সরকারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। আমাদের সরকার যদি ভারতীয় সরকারের সাথে অবিলম্বে কথা বলে ভারত থেকে কিছু গরু আমদানি করতে পারে, তাহলে আমাদের এই সংকট কেটে যাবে। জেলার পুটখালী ও অগ্রভুলটে করিডোর দিয়ে ভারত থেকে গরু আমদানি হয়। সময় সংবাদ,
যশোর। টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ডুবে গেছে সুনামগঞ্জের বিস্তীর্ণ এলাকার ফসলি জমি। কৃষি বিভাগ জানিয়েছে গত কয়েকদিনের টানা বর্ষণে সদর, বিশ্বম্ভরপুর, দোয়ারা বাজার ও তাহিরপুর সহ 11টি উপজেলার ঘরবাড়ি ও ফসলি জমি প্লাবিত হয়েছে। এতে জেলার 840 হেক্টর আমন ধানের বীজতলা সহ 16,1625 হেক্টর ফসলি জমি বন্যার পানিতে ডুবে আছে। এদিকে বন্যায় ফসল নষ্ট হওয়ায় চরম হতাশার মধ্যে রয়েছেন কৃষকরা। তবে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার আশ্বাস দিয়েছেন জেলার কৃষি কর্মকর্তা। পানি যে অবস্থা বাড়াতে আমাদের এলাকার সব ফসল নষ্ট হয়ে গেছে। এই বছর আবার দ্বিতীয়বার পানি আইছে, এই পানিতে আমরা ধান আবার ডুবাইছে। এখন আমরা জ্বালা নাই, আলি নাই, আমরা কিভাবে চলতে, আমরা চলার কোনো উপায় নাই। তখন তৈরি ফুলাবান আমরা সামনে বাঁচাই আর সামনে আমরা চলি, চলবার মতো কোনো পথ নাই। বন্যার পরে যাতে কৃষকগণ তাদের এই রূপামনের যে আবারটা আছে এটা পুষিয়ে নেওয়ার জন্য তারা নাবি জাতের যে আমাদের যে কিছু ভ্যারাইটি আছে বা স্থানীয় জাতের কিছু ধান আছে এগুলি যদি তারা আবাদ করে তাহলে তারা ক্ষতিটা পুষিয়ে নিতে পারবে। মাত্র কয়েকদিনের ব্যবধানে রাজধানীর কাঁচা বাজারে কেজিতে প্রায় 100 টাকা বেড়েছে কাঁচামরিচের দাম। একই সঙ্গে অন্যান্য সবজির দরও বেড়েছে আগের তুলনায়। কারণ হিসেবে কয়েকদিনের টানা বৃষ্টিকেই দায়ী করছেন বিক্রেতারা। পাশাপাশি বেড়েছে সব ধরনের মাছের দামও। তবে অপরিবর্তিত রয়েছে মাংসের বাজার। ইমতিয়াজ আহমেদের রিপোর্ট। হরেক রকম তরকারি তার হরেক রকম নাম। হঠাৎ করে হাট বাজারে বাড়লো তাদের দাম। একটুখানি দাম বাড়াতে গর্ব করে আলু। করলা বলে আমার দামে যাই শুকায়ে তালু। বেগুন বলে আগুন লাগে আমার চড়া দামে। লাল টমেটোর দামটা শুনে সব ক্রেতাই ঘামে। পেঁয়াজ বলে আমার মতো দাম বাড়েনি কারো। গিন্নিরা কয় রান্নাঘরে বাসছে 12.5। ছন্দে ছন্দে এভাবেই কাঁচা বাজারের চিত্র তুলে ধরছিলেন একজন ক্রেতা। কেননা 70 টাকার নিচে কোনো সবজি মিলছে না রাজধানীর কাঁচা বাজারে। গেল কয়েকদিনের টানা বর্ষণে বাজারেই আগুন বলে জানিয়েছেন বিক্রেতারা। ভেন্ডি বিক্রি হচ্ছে 70 টাকা কেজি, ঝিঙ্গা বিক্রি হচ্ছে 70 টাকা, চিচিঙ্গা বিক্রি হচ্ছে 70 টাকা, করলা বিক্রি হচ্ছে 60 টাকা, উস্তা হলো 80 টাকা, কাঁচামরিচ বিক্রি হচ্ছে 300 350 টাকা কেজি। যে মাল আসে তার চেয়ে বেশি কিনা দাঁড়ি, কারণ এই জন্য আর কি মালের দাম বেশি। 60-70 টাকার নিচে কোনো কাঁচা বাজার নাই। মাছ বাজারে একুরিয়ামের মধ্যে সাঁতার কাটছে রুই কাতল। এর মধ্য থেকে জীবন্ত মাছ কিনে নিচ্ছেন ক্রেতারা। ফরমালিন মুক্ত আর কোনো প্রকার কেমিক্যাল না থাকার শতভাগ নিশ্চয়তা থাকায় ক্রেতারা একটু বেশি দাম হলেও আগ্রহ নিয়ে কিনছেন এইসব তাজা মাছ। মানুষের তো সুবিধা কি, এখানে যেটা পাইতেছে কালার সুন্দর, তার জন্য মানুষ নিতে পারতেছে। এটা দেখে ভালো লাগে, দাম বেশি হলেও এটা কেনার প্রতি আগ্রহ বেশি জাগে। তবে এ সপ্তাহে প্রায় সব ধরনের মাছই কেজি প্রতি 20 থেকে 30 টাকা বেড়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। বিক্রেতারা তো বলছে যে যা আমরা কিনি সেই হিসাবে বিক্রি করি, যখন কম পাই তখন কম, যখন বেশি পাই তখন বেশি। 10-20টা 30টা বেশি, কারণ বৃষ্টির জন্য, বন্যা তো, পানির জন্য মাছ অনেক সমস্যা। একটা মাছ কিনলাম, এটা গত শুক্রবার 300 টাকার মধ্যে কিনি, 350 টাকার মধ্যে কিনছি, আজকে 400 টাকা কিনলাম। এদিকে খাসির মাংস বিক্রি হচ্ছে প্রতি কেজি 600 টাকা, গরু 380 আর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 155 টাকা কেজি দরে। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। শ্রীকৃষ্ণের শুভ জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে আগামীকাল সকাল থেকে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। সকালে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে মহানগর সার্বজনীন পূজা কমিটি ও বাংলাদেশ পূজা উদযাপন কমিটি এই মতবিনিময় সভার আয়োজন করে। উপস্থিত বক্তারা জানান, প্রতিবারের মতো এবারও জন্মাষ্টমী উপলক্ষে দুদিনের কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দেশ ও জাতির মঙ্গল কামনায় গীতাযজ্ঞ, বিকেলে ঐতিহ্যবাহী শোভাযাত্রা এবং রাতে শ্রীকৃষ্ণের পূজা অনুষ্ঠিত হবে। এছাড়াও 11 সেপ্টেম্বর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানানো হয়। স্থায়ী জাদুঘর নির্মাণ করতেও দ্রুততম সময়ের মধ্যে অর্থ সংগ্রহ করতে 3 মাসব্যাপী প্রচার অভিযানের সূচনা করেছে মুক্তিযুদ্ধ জাদুঘর। সকালে রাজধানীর আগারগাঁয়ে এক সংবাদ সম্মেলনে আহ্বান জানান ট্রাস্টির সদস্যরা। সংবাদ সম্মেলনে ট্রাস্টিরা বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের মতো একটি অসাধারণ জনযুদ্ধের স্মৃতি স্মারক সংরক্ষণ করতে আরও প্রায় 22 কোটি টাকার আর্থিক অনুদানের প্রয়োজন রয়েছে এবং যে কেউ চাইলেই বিকাশ অ্যাকাউন্ট নম্বর 0173006000062 এবং মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণের জন্য ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর 15011016586370001 এ যে কোনো পরিমাণ আর্থিক অনুদান হিসাবে পাঠাতে পারবেন। 1971 সালে কতিপয় কুলাঙ্গার ছাড়া অবরুদ্ধ বাংলাদেশে অসহায় সাধারণ মানুষ মুক্তিযুদ্ধের সপক্ষে অবস্থান গ্রহণ না করলে মুক্তিযুদ্ধ যোদ্ধা ও শেষ পর্যায়ে
মিত্রবাহিনীর পক্ষে 9 মাসে বিজয় অর্জন সম্ভব ছিল না। তাই আমরা মনে করি সর্বশ্রেণীর মানুষের অংশগ্রহণে এবং জনগণের মালিকানায় স্থায়ী মুক্তিযুদ্ধ জাদুঘরের কাজ সুসম্পন্ন হোক। হাঙ্গেরি আর কোনো মুসলিম শরণার্থীকে আশ্রয় দিতে চায় না বলে জানিয়ে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ভিক্টর অরব্যান। বৃহস্পতিবার ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের সম্মেলনে অভিবাসী সংকটের মূলে জার্মানিকে দায়ী করে তিনি বলেন, ইউরোপে অভিবাসন প্রত্যাশীরা মূলত জার্মানিতেই যেতে চায়। সম্মেলনে ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক জানিয়েছেন, প্রায় 1 লাখ অভিবাসীকে ইউরোপের দেশগুলোতে ভাগ করে দেয়া হবে। অভিবাসীদের দায় কয়েকটি দেশের উপর না চাপিয়ে ইউভুক্ত দেশগুলোকে ভাগ করে নেওয়ার আহ্বান জানিয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। এদিকে হাঙ্গেরি থেকে ছেড়ে যাওয়া অস্ট্রিয়াগামী একটি ট্রেনের যাত্রীদের পথিমধ্যে জোরপূর্বক আশ্রয় শিবিরে পাঠানো হলে পুলিশের সঙ্গে অভিবাসীদের সংঘর্ষ হয়। ইউর ডাবলিন আইন অনুযায়ী দেশটির প্রশাসন বৈধ কাগজপত্র ছাড়া অভিবাসীদের বুদাপেস্ট ছাড়ার অনুমোদন না দেয়ায় অভিবাসীরা ক্ষুব্ধ হয়ে ওঠে। তুরস্কের কোচ সৈকতে ভেসে আসা 3 বছর বয়সী আইলান সহ তার ভাই ও মায়ের মৃতদেহ দাফনের জন্য পাঠানো হয়েছে সিরিয়ার কোবানিতে। জীবন বাজি রেখে সমুদ্রে পাড়ি জমালেও সেই বাজিতে হেরে গেছেন আইলানের বাবা। পরিবার হারিয়ে শোকে বিহ্বল লোকটি এখন জানতে চান এই ঘটনার জন্য দায়ী কারা। শুধু আইলানের বাবার নয়, এই প্রশ্ন এখন সারা বিশ্বের মানুষের। তবে একে অপরের ওপর দোষ চাপিয়ে সব দায় এড়িয়ে যেতে চাচ্ছেন বিশ্ব নেতারা। তুরস্কের তাকসিম স্কয়ারে বৃহস্পতিবার হাজার হাজার মানুষ প্ল্যাকার্ড হাতে বিক্ষোভে নামেন। সেসব প্ল্যাকার্ডে আঁকা 3 বছর বয়সী আইলানের ছবি যেন তাদের প্রতিবাদের ভাষা। এটি খুবই অমানবিক ঘটনা। সবাই আশ্চর্যজনকভাবে চুপ করে আছে। এভাবে যদি কোনো পশুকেও মরে থাকতে দেখা যেত তাহলে তোলপাড় শুরু হয়ে যেত এতক্ষণে। কিন্তু দেখুন, মানুষের জীবনের কোনো মূল্য নেই। কি চেয়েছিল আইলান ও তার পরিবার? জীবনের নিশ্চয়তাই তো। নিশ্চয়তা চাইতে গিয়ে জীবনটাই খোয়াতে হলো ছোট্ট বাচ্চাটা। এর দায় কে নেবে? গেল বুধবার তুরস্কের পূর্বাঞ্চলীয় কোস সৈকতে ভেসে আসে শিশু আইলানের নিথর দেহ। পরে তুর্কি গণমাধ্যম হুরিয়েত জানায়, সিরিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে 2টি নৌকাডুবির ঘটনায় মোট 12 জনের মৃত্যু হয়, যাতে আইলানের মা এবং ভাইও মারা যায়। তবে ভাগ্যক্রমেই বেঁচে যান আইলানের বাবা। হতবাক হয়ে বিবিসিকে বললেন, স্ত্রী সন্তানদের হারিয়ে এখন জীবনে বেঁচে থাকার কোনো সম্বল খুঁজে পাচ্ছেন না তিনি। আমি শুধু আমার সন্তানদের এবং স্ত্রীর কবরের পাশে বসে থাকতে চাই। যুদ্ধ থেকে রেহাই পেতে আমি এবং আমার পরিবার শরণার্থীদের জীবন বেছে নিয়েছিলাম, কিন্তু কি হলো শেষমেশ? বিশ্ববাসী দেখুন কি হচ্ছে আমাদের সাথে। আপনারা এগিয়ে আসুন আমাদের রক্ষার জন্য। এটাই যেন শেষ হয় সবকিছুর। ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের অভিযোগ, সিরীয় আইলানের মৃত্যুর জন্য দায়ী আসাদ সরকার এবং জঙ্গি গোষ্ঠী আইএস। আমি জানি এখন সিরিয়ার সার্বিক অবস্থা কি, আর তাই ব্রিটেন এখন সিরিয়া শরণার্থী কেন্দ্রগুলোতে প্রচুর অর্থ সহায়তা পাঠাচ্ছে। শুধু তাই নয়, আমরা প্রচুর অভিবাসীকেও এখানে আশ্রয় দিয়েছি। কিন্তু নিজের দেশের এমন করুণ পরিস্থিতির জন্য সিরিয়ার সরকার বাশার আল আসাদের একগুঁয়েমিই দায়ী। শুধুমাত্র তার ভুল সিদ্ধান্তের জন্য সেখানে আইএস এর মতো জঙ্গি গোষ্ঠীর উত্থান হয়েছে, এত মানুষের মৃত্যু হয়েছে। এরপরই বিবিসি জানিয়েছে, শিগগিরই আরো অনেক অভিবাসীদের আশ্রয় দেওয়ার ঘোষণা দেবেন ক্যামেরন। এদিকে ফরাসি প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া ওলাদও একই কথা বলেছেন। তানজিম মুনিয়াত, সময় সংবাদ। আইসিআরসি শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট টুর্নামেন্টের খবর। বিকেএসপিতে অনুষ্ঠিত 5 জাতি ক্রিকেট টুর্নামেন্টে এখন ইংল্যান্ডের বিপক্ষে লড়ছে বাংলাদেশের প্রতিবন্ধী ক্রিকেটাররা। বিকেএসপি 3 নম্বর মাঠে আগে ব্যাট করে 8 উইকেটে 117 রান করে স্বাগতিকরা। জবাবে শেষ খবর পাওয়া পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ 4 উইকেটে 96 রান। টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই শামীমের উইকেট হারায় বাংলাদেশ। ব্যক্তিগত 4 রানে আউট হন তিনি। এরপর মনিরুজ্জামান 14 রানে আউট হলেও অপূর্ব কুমার ও অধিনায়ক আলম খানের ব্যাটে এগিয়ে যেতে থাকে বাংলাদেশ। আলম 19 এবং অপূর্ব 22 রানে আউট হলে 89 রানে 5 উইকেট হারায় স্বাগতিকরা। তবে ধ্রুপম তীর্থর 10 বলে 17 রানের ইনিংসে নির্ধারিত 20 ওভারে 117 রানের চ্যালেঞ্জিং স্কোর পায় বাংলাদেশ শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট দল।
জবাবে প্রথম ওভারে উইকেট হারিয়ে বিপদে পড়ে ইংল্যান্ড। তবে গুডউইন ৩১ ও ফ্লিন ৩৩ রান করে দলকে ভালো অবস্থানে নিয়ে যান। বেশি উইকেট না হারালেও আস্কিং রেটের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে পারেনি ইংল্যান্ড শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট দল। এবার কলকাতার কফি হাউস নিয়ে একটি রিপোর্ট। এলবার্ট হল থেকে কফি হাউস, মাঝে চলে গেছে ১৪০ বছর। আন্দোলন সংগ্রামে পাল্টে গেছে অনেক ইতিহাস, পরিবর্তন এসেছে ভৌগোলিক সীমারেখাতেও। তারপরেও দীর্ঘ যাত্রাপথে কফি হাউসের আড্ডায় আসেনি মলিনতা। চাকচিক্য নেই আগের মতো, নেই সেই আগের চরিত্রগুলো। কিন্তু বাঙালিদের আড্ডার যে রূপ তা আজও ধরে রেখেছে কফি হাউস। সুব্রত আচার্যকে সঙ্গে নিয়ে কলকাতা কফি হাউস ঘুরে এসে সাক্ষাৎ ক্যামেরায় জানাচ্ছেন কমল দে। রয়েছে বৈচিত্র্য ভরা ঐতিহ্য। কেমন ভালো লাগে, সেই জন্য আমরা আসি। এখানে স্বদেশী আন্দোলনের লোকজন তারা আসতো, গান্ধীজি, সুরেন্দ্রনাথ বাড়ুজি, সুভাষ বোস, তারা আসতো। হরিবোর চালাতে পারিনি বলে তখন যারা কাজ করছিল তাদের হাতে তুলে দিয়েছে। তারাই 1958 সাল থেকে কোপাটি বানিয়ে চালাচ্ছে, আজ অবধি কোপাটি চলছে। 1878 সালের এপ্রিল মাসে তৎকালীন ব্রিটিশ রানী ভিক্টোরিয়ার স্বামী অ্যালবার্টের নামে এটি নামকরণ করা হয় অ্যালবার্ট হল। বাংলা সাহিত্যের দিকপাল, কবি, সাহিত্যিক, উপন্যাসিক এবং সাংবাদিকদের আড্ডা ছিল এই হলে। প্রয়াত মান্না দেশে বিখ্যাত গান কফি হাউসের চরিত্রগুলো এখন আর না থাকলেও নতুন নতুন চরিত্রের কিন্তু কোনো কমতি নেই এখানে। যখনই কলকাতায় এসে তখন মান্নাদের কফি হাউস টানে। এবারও ছুটে এসেছি মান্নাদের কফি হাউসে। অনেক মানুষ এসছে, অনেক মানুষ চলে গেছে এখান থেকে। নস্টালজিয়াটা এখনো মধ্যে সেভাবেই আছে কফি হাউসে, আমার মনে হয়। আমার কাছে বড় বড় বিপ্লব বলো বা সাহিত্য নিয়ে আলোচনা এই কফি হাউসের টেবিল থেকে একসময় রেগুলারলি বেসিসে হয়ে এসছে। সারা ভারতবর্ষের লোক আছেন, যারা বিদেশি লোকজনও আছেন এখানে। ভালোভাবে চলে কফি হাউসটা। আমরা চাই আরো সুস্থভাবে চলুক, ভালোভাবে চলুক। কফি হাউস গানের গায়ক মান্না দে এই কফি হাউসে এসেছেন কিনা তা নিয়ে বিতর্ক থাকলো। ভারতের জাতির জনক মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসু, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন, সত্যজিৎ রায়, সমরেশ মজুমদার, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের মতো বিখ্যাত ব্যক্তিরা আলোচনা ও আড্ডা দিতে আসতেন এই কফি হাউসে। অনেক ঘটনা, দুর্ঘটনা চড়াই উচ্চায়ের মাধ্যমে 70 বছর পার করে আসলো এই কফি হাউস। অনেক ঘটনা নীরব সাক্ষী এই কফি হাউস। এখানে আসা সকলে মনে করছেন তার ঐতিহ্য ইতিহাস ধরে এই কফি হাউস এগিয়ে চলবে 100 বছর পর্যন্ত। কলকাতার কফি হাউস থেকে কমল দে, সময় সংবাদ। দুপুরের সময়ের এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। শিশু রাজন হত্যা মামলার প্রধান আসামি কামরুলকে 2 সপ্তাহের মধ্যে ফিরিয়ে আনা হবে সৌদি আরব থেকে, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। হবিগঞ্জে ছাত্রী লাঞ্ছিতের ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড়ের পর অভিযুক্ত রুহুল গ্রেপ্তার। আইনের শাসনের প্রতি শেখ হাসিনার অনড় অবস্থানেই বেড়েছে জনসমর্থন, মন্তব্য আওয়ামী লীগের। বিএনপি বলছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কাজে লাগিয়ে টিকে আছে সরকার। পেনশনের টাকা পেতে রাজধানীর ব্যানবেইস ভবনে দিনের পর দিন ধর্ণা দিচ্ছেন বেসরকারি শিক্ষক ও তাদের পরিবার। বড় রকমের থোক বরাদ্দ ছাড়া সমাধান সম্ভব নয় বলছে কর্তৃপক্ষ। এবং ভারতীয় গরু আসা বন্ধ থাকায় পশুশূন্য বেনাপোল সীমান্তের পুটখালি হাট। স্থানীয় বাজারে দাম বাড়ছে অস্বাভাবিক হারে, দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান ব্যবসায়ীদের। দর্শক, এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়ে।